আজকে আমরা ফিজিক্স 1 বইয়ের পঞ্চম অধ্যায় বল ও ঘর্ষণ এই চ্যাপ্টারের একটি অতি ইম্পর্টেন্ট টপিক ঘর্ষণ বল কাকে বলে এবং এই ঘর্ষণ বল কাকে বলের সাথে সম্পৃক্ত সংক্ষিপ্ত প্রশ্নে ঘর্ষণের সুবিধা এবং অসুবিধা কি এই কোশ্চেনটা সলভ করব। তো এইখানে দেখেন ঘর্ষণ বল সম্পর্কে একটা সুন্দর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে একটা সংজ্ঞা দেওয়া আছে, যদিও আমরা সবাই জানি যে ঘর্ষণ বল এটা একবারে সিম্পল একটা বিষয়, যে একটা তলের সাথে যদি আরেকটা তল ফ্রিকশন হয়, সংঘর্ষ হয়, তাহলে এখানে যে বলটা উৎপন্ন হয় সেই বলটাকে আমরা বলবো ঘর্ষণ বল। ঠিক আছে, তো এই ঘর্ষণ বল সংজ্ঞায় দেখেন কি লেখা আছে, যখন কোনো বস্তু অন্য বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে, যখন কোনো একটা বস্তু অন্য একটা বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের সংযোগ তলে ওই গতির বিরুদ্ধে, মানে যেই তল আরেকটা তলের উপর দিয়ে চলতে যাচ্ছে, তো এই তলটার গতির বিরুদ্ধে বাধা কে প্রদান করবে? এই যে নিচের তলের যেই ব্যাপারটা, এটা মসৃণ নাকি এটা এবড়ো থেবড়ো, এই ব্যাপারটার উপর বাধা সৃষ্টি হবে যদি এটা এটার উপর চলতে যায়। তো এটাই বলা আছে, যখন কোনো বস্তু অন্য বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের সংযোগ তলে এই গতিটার বিরুদ্ধে যে বাধাদানকারী বল সৃষ্টি হয় তাকেই আসলে ঘর্ষণ বল বলে, যেটা সবাই আমরা মোটামুটি এমনিতেই বুঝতে পারতেছি। তো এটা নিয়ে আর এত বেশি কিছু বলার নাই। কিছু উদাহরণে আমি চলে যাই, যেমন আমাদের কোশ্চেনে থাকবে যে ঘর্ষণের সুবিধা লিখো। তো দেখেন প্রথম উদাহরণ কি দেওয়া আছে, ঘর্ষণের কারণে আমরা মাটিতে পা রেখে দাঁড়াতে, হাঁটতে ও দৌড়াতে পারি। তো সবাই একটুখানি মনে করে দেখেন, যখন আমরা শপিং মলে যাই, সেখানে যখন একবারে স্বচ্ছ কিংবা পিচ্ছিল টাইপের কোন একটা টাইলস থাকে এবং ওই তলে যদি আমরা একটু জোরে হাঁটতে যাই, হাঁটতে গেলে কিন্তু অনেকে স্লিপ খেয়ে পড়েও যেতে পারে। তো আসলে আমাদের পা এবং আমরা যেই তল দিয়ে বা যে পথ দিয়ে চলি সেটার মাঝখানে ঘর্ষণ সৃষ্টি হয় জন্যই কিন্তু আমরা হাঁটতে পারি, দৌড়াতে পারি, দাঁড়াতে পারি। ঠিক আছে, তো সবাই আরেকটা সেকেন্ড পয়েন্ট একটু দেখি, রাস্তায় টায়ার এবং রাস্তার মাঝে ঘর্ষণের জন্য যানবাহন পিছলে না গিয়ে চলতে পারে, ব্রেক করতে পারে। আচ্ছা, এখন আমরা যদি একটু আমাদের গাড়ির টায়ারের কথা চিন্তা করি, টায়ার গুলা কিন্তু কখনোই একটা তল থাকে না, এটার ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, কোনো অংশ থাকে একটু ফাঁকা, কোনো অংশ থাকে একটু পুরু থাকে। এরকম কেন করা হয়? আসলে এটা তো এক ধরনের একটা সমতল থাকলেও তো হইতো। এটা আসলে ইচ্ছা করে এমন ফাঁকা গ্যাপ, ফাঁকা তারপর পুরো স্থান রাখা হয় যাতে ওইটা রাস্তার সাথে খুব সহজেই একটা ঘর্ষণ সৃষ্টি করতে পারে। ঠিক আছে, যা আবার সেই ঘর্ষণের ফলে গাড়িটা কি হবে, গাড়িটা সুন্দরভাবে চলতে থাকবে এবং ওইটাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু একটা মসৃণ জায়গায় কি হবে, এত ইজিলি কিন্তু গাড়িটা চলতে পারবে না। তো এই গেল 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে বলা আছে ঘর্ষণের জন্য আমরা কোনো কিছু হাত দিয়ে ধরে রাখতে পারি। এখন মনে করেন আমার হাতটা তেলে মাখা এবং যেই বস্তুটা আমি ধরবো সেই জিনিসটা যদি তৈলাক্ত থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি বস্তুটা ধরতে পারবো না। আসলে আমাদের হাতে এবং এই কলমটা যে ধরছি এটার মাঝখানে একটা ঘর্ষণ বল আছে জন্যই কিন্তু এটাকে আমি ধরে রাখতে পারতেছি। ঠিক আছে, তো 4 নাম্বার পয়েন্ট দেখেন, ঘর্ষণের ফলে পেরেক লাগানো। এখন একবার চিন্তা করেন, আমরা যে দেয়ালে পেরেক লাগাই, তো পেরেকটা থাকতেছে কিভাবে? ওই জায়গাটা যদি বেশি মসৃণ হতো, পেরেকের যদি প্যাচ না থাকতো, ভিতরের ওই দেয়ালে যদি মসৃণনেসটা বেশি থাকতো, তাহলে কি আর পেরেকটা লেগে থাকতো? পেরেকটা টান দিলেই বের হয়ে আসতো, তাই না? তো ওইখানে একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়। ঠিক তেমনি আরেকটা ঘর্ষণ বল সৃষ্টি হয় যখন আমরা দড়িতে গেরো দেই বা দড়িতে যখন গিট্টু দেই, তখন কি হয়? দড়িটা কেন এতটা প্যাচের মধ্যে থাকে? কারণ ওইখানেও একটা ঘর্ষণ বল থাকে, না হলে তো দড়িগুলো আলগা হয়ে যেত, তাই না? তো এইগুলো আমরা বুঝতে পারতেছি। এরপরে 5 নাম্বারে দেখেন প্যারাশুটের ব্যাপারটা চিন্তা করেন। প্যারাশুট দিয়ে যখন একজন ব্যক্তি নামতে থাকে, তখন বাতাসের বাধা কিংবা বাতাসের ঘর্ষণ বলটা কাজ করে। আর যদি মনে করেন বাতাসের ঘর্ষণটা নাই থাকতো, তাহলে তো যেই মানুষটা লাফ দিল সে তো ঠুস করেই পড়ে যেত, তাই না? একবারে মাটিতে চলে আসতো, বাতাসের যদি বাধাটা বা ঘর্ষণটা কাজ না করতো। তো ওইখানেও কিন্তু আমাদের ঘর্ষণটা খুবই খুবই কাজে লাগতেছে। আচ্ছা, এরপরে আরো বলা আছে পেন্সিল, এই যে পেন্সিল কিংবা কলমের ডগা আর কাগজের ঘর্ষণের জন্য আমরা লিখতে পারি। এটা যদি ঘর্ষণ না হইতো তাহলে লেখার সময় কি হইতো, এটা চলে যেত আগেই, লেখা আর বের হইতো না।
তাই না? এখানেও একটা ঘর্ষণ বল কাজ করছে। এরপরে সর্বশেষে দিয়াশলাইয়ের ব্যাপার, এটা সম্পর্কে আমরা সবাই জানি যে দিয়াশলাইয়ের কাঠি বের করে দিয়াশলাইয়ের গায়ে যেই জায়গায় ওই কালো অংশটুকু থাকে সেখানে আমরা যখন ঘষা দিব, ঘর্ষণ ক্রিয়েট করব, তখনই কিন্তু দিয়াশলাইটা জ্বলবে। তো এটা একটা ইজি ব্যাপার। এই কোশ্চেনটার ঘর্ষণের সুবিধাটা আসবে আপনাদের, এবং তখন আপনারা এখানকার যদি একটু বেশি করে আমি পয়েন্ট দিয়ে দিচ্ছি, 6-7টাই পড়বেন পরীক্ষার হলে। এমনিতে আমরা 2-3টা করে পয়েন্ট ভুলে যাই, তখন যাতে আপনারা সব 2-3টা আর কি ভুলে গেলেও যাতে সব না ভুলে যে 5টা কিংবা 6টা যাতে লিখতে পারেন, এই কারণে এখানে এতগুলো উদাহরণ নিয়ে আসা হয়েছে। তো এই গেল ঘর্ষণের সুবিধা। এরপরে আমি চলে আসি ঘর্ষণের অসুবিধা কি। প্রত্যেক জিনিসের যেমন অ্যাডভান্টেজেস আছে, ঠিক তেমনি ভাবে কিন্তু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। তো এই ঘর্ষণের যেমন আমরা কিছু সুবিধা দেখলাম, সেরকম এর কিন্তু অসুবিধাও আছে। তো অসুবিধার মধ্যে কি বলছে দেখেন, শক্তির অপচয়। আপনি একটু চিন্তা করে দেখেন, একটা মেশিন যখন আমরা চালাই, সেই মেশিনে যদি অতিরিক্ত ঘর্ষণ হয়, মেশিনে কিংবা মেশিনের ইঞ্জিনে যদি অতিরিক্ত ঘর্ষণ হয়, সেই ঘর্ষণের ফলে আসলে কি কি হতে পারে। অতিরিক্ত ঘর্ষণের কারণে তাপ শক্তি তৈরি হতে পারে, তাপ শক্তির সাথে এখানে শব্দ শক্তি তৈরি হতে পারে। তো এই যে তাপ শক্তি, শব্দ শক্তি, এগুলো যে তৈরি হচ্ছে, এগুলো কি টোটাল যেই আউটপুটটা, ওই যন্ত্রের যে টোটাল আউটপুটটা, সেই আউটপুটে কি প্রভাব ফেলছে না? এটা যতটুকু আউটপুট দিত, এই সকল শক্তি উৎপন্ন করার কারণে এটার টোটাল আউটপুটটা অটোমেটিক কমে যাচ্ছে না? যে ফলাফলটা আমরা পেতাম সেটা কিন্তু আমরা টোটাল পাবো না, কারণ অলরেডি সব ঘর্ষণের কারণে এই তাপ শক্তি উৎপন্ন হয়েছে, শব্দ শক্তি উৎপন্ন হয়েছে, এবং উৎপন্ন হওয়ার কারণে কিন্তু আমাদের শক্তি ক্ষয় হয়েছে, এবং যার ফলে আমাদের দক্ষতা কিন্তু যন্ত্রের অটোমেটিকলি কমে গেছে। তো এটাই বলছে আসলে যে ঘর্ষণের অসুবিধার মধ্যে শক্তি অপচয় আছে। এই সকল মেশিনে, ইঞ্জিনে ঘর্ষণের কারণে প্রচুর পরিমাণ শক্তি ক্ষয় হবে, যা আমাদের ইঞ্জিনটার কিংবা মেশিনটার কর্মদক্ষতাকে কমায় দিবে। সিম্পল হিসাব। এরপরে দেখেন যন্ত্রের ক্ষয়। ঘর্ষণের ফলে বিভিন্ন অংশ যন্ত্রের ক্ষয় হয়ে যায়, ঠিক আছে, যার ফলে যন্ত্রের আয়ু কমে যায়। তো এটা তো সিম্পল বিষয়, বারবার ঘষা লাগতে লাগতে এই জায়গায় ক্ষয় হয়ে যাবে, একটা টাইমে নষ্ট হয়ে যাবে, এটা তো আমরা বুঝতেই পারি। আচ্ছা, এরপরে দেখেন এখানে এখানে অনেক লেখা আছে, সেগুলো একটুখানি ইগনোর করে এখানে এই পর্যন্ত দেখলেই হবে, ঠিক আছে, এই পর্যন্ত। তো এরপরে দেখেন কি বলছে, তাপ সৃষ্টি। ঘর্ষণের ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়, যেটা আমি একটু আগে বললাম। তার ফলে মেশিন অনেক গরম হতে পারে এবং এতে যন্ত্রাংশের ক্ষতি হয়, ঠিক আছে। তো অলরেডি ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয়, আপনি হাত এমন করেন, এমন করলেই দেখবেন অলরেডি হাতের তালু গরম হয়ে গেছে। তো এইভাবে তো তাপ উৎপন্ন হবে, এবং এই তাপটা যদি নর্মাল না হয়ে অনেক বেশি হয়, তখন কি ওটা অবশ্যই মেশিনের জন্য ক্ষতিকারক, এবং মেশিনের ছোট ছোট পার্টস এটার জন্য ক্ষতির সম্মুখীন হতে পারে, তাই তো। তো এই তাপ সৃষ্টিটাও কিন্তু আমাদের যন্ত্রের জন্য ক্ষতিকর আর কি, ঠিক আছে। তো এরপরে দেখেন 4 নাম্বার, গতি কমিয়ে দেয়। ঘর্ষণ বস্তুর গতির বিরুদ্ধে কাজ করে, যা বস্তুকে ধীর করতে চায়, বস্তুর গতিকে বাধা দেয়, তাই বস্তু সরাতে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। তো এটা নর্মাল কথা। আমি মনে করেন এখানে নর্মাল মসৃণ পথে যাইতে আমার কত ইজি লাগবে। তো এটা যদি মসৃণ না হয়, একটা এবড়ো হয়, তখন আমার গতিটা যতটুকু আর কি মসৃণ ভাবে, মসৃণ তলের উপর দিয়ে আমার গতিটা যতটুকু যাচ্ছে, একটা এবড়ো তলে কিন্তু আমার এই হাতটা এত মসৃণ ভাবে, সুন্দর ভাবে কিন্তু গতিটা থাকবে না, অবশ্যই কি গতিটা কমে যাবে। তো এটাই বলছে, এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে আমাদের ঘর্ষণের অসুবিধার: শক্তির অপচয়, যন্ত্রের ক্ষয়, তারপর তাপ সৃষ্টি, গতি কমিয়ে দেওয়া। তো এই পয়েন্ট গুলা বাংলা পড়াশোনায়, এই বাংলা পড়াশোনাগুলো আমরা খুবই ইজিলি করে ফেলবো, ঠিক আছে। তো এই গেল আমার ঘর্ষণ সম্পর্কে আলোচনা। এর বেশি ঘর্ষণ সম্পর্কে আমাদের এই চ্যাপ্টার থেকে আর জানতে হবে না, এতটুকুই আমাদের এনাফ। তো এই গেল আমাদের ঘর্ষণ। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটি টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ফিজিক্স পড়তে থাকবো।